এবছর কলকাতার ৪৮তম যে আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলার দুটি মূল আকর্ষণ জিনিস হলো, একটি হলো জাগো বাংলা স্টল, যেটি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর লেখা নানা প্রায় ১০০রও বেশি বই দিয়ে সাজানো রয়েছে। বিভিন্ন ভাষার বই রয়েছে, ইংরেজিতে বই রয়েছে, উর্দুতে বই রয়েছে, বাংলাতে বই রয়েছে। এবং অপরদিকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ৫০৮ নম্বর স্টলের একেবারে বাইরে, যেটি যুব শক্তি স্টল। এবং এই স্টলেরও মূল যে আকর্ষণ সেটি হলো বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তার লেখা অজস্র বই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বই মেলাতে, এবং গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই কিন্তু সূচনা হয়েছে এবছরের ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবং সেই বইমেলার মধ্যে যেমন যুবশক্তি স্টল আমরা দেখতে পেলাম, অপরদিকে আমরা দেখলাম জাগো বাংলা স্টল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক বইগুলি আমরা সেখানে দেখেছি। এবং যুবশক্তিরও পাল্লা দিয়ে কিন্তু একই রকম বইয়ের যে পাহাড়, তাও কিন্তু আমরা এই স্টলে এসে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কলতান্দা। তোমার বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। প্রথম যে রাজনীতির প্রশ্নের দিকে যাচ্ছি, গত কয়েকদিন ধরে অভয়ের বাবা মাকে বারবার তৃণমূলের মুখপাত্র হোক কিংবা কোনো বিধায়ক, তারা বারবার কটাক্ষ করছেন, বিজেপির নাম জড়াচ্ছেন, সিপিএম এর নাম জড়াচ্ছেন, আবার কেউ কেউ বলছেন যে কত টাকা লাগবে বলে দিক, রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। কি বলবে? এই যে টাকার কথাটা যিনি বলেছেন, তাকে যদি আমাদের স্মৃতি একটু ভালো থাকে মনে পড়বে যে পার্ক স্ট্রিটের ঘটনার সময়ও নির্যাতিতার সাথে কার কী টাকা পয়সার লেনদেন হচ্ছে না হচ্ছে, এই ধরনের কথা তারা বলেছেন। আসলে তৃণমূল গত ১৩ বছরে যে সংস্কৃতিটা আমদানি করেছে গোটা পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে টাকা দিয়ে, পয়সা দিয়ে পৃথিবীর যা কিছু ঘটনা ওরা ঘটিয়ে দিতে পারে। কারণ ওরা টাকা লুট করতে শিখেছে, আর সেই লুটের বখরা এদিক ওদিকে দিয়ে লোককে মুখ বন্ধ করানোর প্র্যাকটিসটা যে তৃণমূল তৈরি করেছে, সেইটা তিলোত্তমার ঘটনা এসে ধাক্কা খেয়ে গেছে। এবং তিলোত্তমার যে আন্দোলন, ওরা ভেবেছিল ৭ দিন, ১০ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস থাকবে, আন্দোলনটা যে এত দীর্ঘ যাবে এবং এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসবে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশের ব্যবস্থা, পুলিশের মন্ত্রীর বিষয়ে, এটা ওদের ধারণার মধ্যে ছিল। এই ছক ভাঙা আন্দোলন আসলে ওদের মধ্যে এত একটা ভয় তৈরি করে দিয়েছে যে যদি আন্দোলনটা ভালোভাবে চলে, যদি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অন্য কিছু কথা বলে ফেলে তদন্তটা করতে গিয়ে, তাহলে হচ্ছে তৃণমূলের বড় বড় মাতব্বররা বিপদে পড়বে। যার জন্য এই ধরনের নোংরা, অপমানজনক কথা তারা ইচ্ছাকৃতভাবে বলছেন, প্রতিবাদীদের মন ভেঙে দেওয়ার জন্য, তিলোত্তমার পরিবারের মন ভেঙে দেওয়ার জন্য। দাদা, আগেও আমরা শুনেছিলাম অভয়ের মা বলেছিল যে তাদের পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তারপর তিনি অস্বীকার করেন। আবার বিধায়ক মদন মিত্র তিনিও বললেন যে কত টাকা লাগবে বলে। তার আগে পুলিশ কর্তা তো ওর বাড়িতে গিয়ে বলেছিলেন কত টাকা লাগবে, তারপরে মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ এলো, এখন তৃণমূলের বিধায়ক, মানে অভিযোগের পালা তো ভরেই চলেছে। কিন্তু কথা হচ্ছে যে টাকা দিয়ে এই নির্যাতিতার পরিবারের মুখ বন্ধ করার যে প্রচেষ্টা, এটা প্রমাণ করে যে তৃণমূলের মধ্যে আর যা কিছু থাকুক, চুরি চামারি, মনুষ্যত্ব বলে কিছু অবশিষ্ট নেই। না হলে ওই মেয়ের বিচারের দাবিতে যে বাবা মা রাস্তায় নেমেছেন, তাদেরকে কেউ টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে বলে না। তার পরিবারও তো পাল্টা বলেছে যে আমরাও কত টাকা লাগবে দিচ্ছি, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন, যে প্রশ্নের উত্তর তৃণমূলের নেতাদের কাছে নেই। খুব সহজ পদ্ধতি ছিল যে বিচারটা সঠিকভাবে করে ওই একজন কাউকে চোখের সামনে দাঁড় করিয়ে না দিয়ে আরও যারা যারা এর সাথে যুক্ত রয়েছেন, সুতোয় তো অনেকে যুক্ত আছে, সুতোয় টানটা ওই জন্য সিবিআই দিতে পারছে না, আরও যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে যদি শাস্তির মুখে পড়ানো যেত, তাহলে কিন্তু তিলোত্তমার বাবা মার আজকে এই অপমানটা গায়ে নিতে হতো না। কিন্তু এই অপমান শুধু তিলোত্তমার পরিবারের না, এই অপমান আমাদের সবার যারা এই লড়াই আন্দোলনে রয়েছি। এবং এই অপমানটা আমরা সুদে আসলে মানে যতটা অপমান পেয়েছি, সুদসহ প্রতিটা অপমান আসলে যারা এই নির্যাতিতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে দেখে আমরা ফিরিয়ে দেবো। দাদা, বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান, সেখানে মহিলা এসএফআই কর্মীদের ওপর পুলিশরা তাদের গায়ে হাত দেয়, তাদেরকে মারধর করে। এবং সেই ঘটনা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেখানকার এইচওডি এবং সেইখানকার যে প্রথম বর্ষের ছাত্র, তাদের বিবাহ। এসএফআই মুভমেন্ট করছে পড়াশোনা ভালো করে যাতে হতে পারে। এসএফআই মুভমেন্ট করছে যে নিউ এডুকেশন পলিসির মধ্যে দিয়ে যেটা চালু করা হচ্ছে, যে যাদের পকেটে পয়সা রয়েছে তারাই পড়াশোনা করতে পারবে, গবেষণা বেশি লোক করতে পারবে না, স্কুল কলেজে ফিজ এত বেড়ে যাচ্ছে যে লোকে ভালো করে, গরিব মধ্যবিত্ত মানুষ পড়াশোনার জায়গায় যেতে পারছে না, সেই জায়গাটা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। তার বাইরে তৃণমূল যা সংস্কৃতি আমদানি করেছে, বিজেপি যা সংস্কৃতি আমদানি করেছে, কেউ ক্যাম্পাসে বিয়ে করছেন আর জেএনইউতে কোনো এক হোস্টেলের ওয়ার্ডেন তার ছাত্রকে বলছেন যে
বেশি বাড়াবাড়ি করো না, নেই তো নাজিব বানা দেঙ্গে। ফলে তৃণমূল বিজেপি যে সংস্কৃতি আমদানি করতে চাইছে গোটা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলার মধ্যেও, এই যে ভাই তার বিরুদ্ধে কথা বলার জন্যই বিকাশ ভবনে গেছিল। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল, শিক্ষামন্ত্রী কোথা দিয়ে পালিয়ে গেলেন সেটা আমরা জানি না, কিন্তু ছাত্রদের সাথে দেখা হলো না। যে শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করছেন, যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করছেন, তারা কেন চেয়ারে বসে থাকবেন, তারা কেনই বা মন্ত্রিত্ব হয়ে বসে রয়েছেন, এগুলো আজকে সাধারণ মানুষের প্রশ্ন। যে প্রশ্নটা করতে ওখানে এসএফআই গেছিল, একবার দেখা হয়নি, কিন্তু আরও অনেক লড়াই আন্দোলন আছে, আরও অনেক ধরনের পদ্ধতি আছে যেটা এখনও রাষ্ট্র জানে না। ফলে বামপন্থী ছাত্র যুব হোক বা সাধারণ মানুষ হোক, তিলোত্তমার আন্দোলন হোক কি ফি কমানো হোক স্কুল কলেজে তার আন্দোলন হোক, এরকম আরও বহু আন্দোলনের ঝাপটা এই সরকারকে, এই রাষ্ট্রকে সহ্য করতে হবে। কলকাতা এসএফআইয়ের যে বিকাশ ভবন অভিযান, সেখানে আমরা দেখেছিলাম যে উর্দি ছাড়াই একেবারে হাতে পোস্টার যখন দেখছে সেই ছাত্রদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানের মধ্যে। এটা পুলিশের নতুন কালচার হয়েছে যে ওরা কখনো উর্দি টুর্দি পরে থাকেন। পুলিশের নিয়ম হচ্ছে উর্দি পরে থাকা, সেই উর্দিতে নিজের নাম থাকবে, যে আপনি যে আইনের বিরোধিতায় কোনো কাজ করছেন তাতে তৎক্ষণাৎ আপনাকে ধরা যাবে। কিন্তু এখন পুলিশ গোটাটাই আইনের বাইরে গিয়ে কাজ করে। যখন তোলাবাজি করে ওই ট্রাক ফাঁক ইত্যাদি থেকে, যখন রাত 1:30টায় বাড়িতে ঢুকে জিজ্ঞেস করে যে আপনি কেন সকালবেলা জাল স্যালাইনের বিরুদ্ধে মিছিলে গেছিলেন, রাত 1:30টায় যখন বাড়িতে ঢুকে জিজ্ঞেস করে, তখন এই যে অনৈতিক কাজগুলো যাতে ধরে না ফেলা যায় তার জন্যে এখন হচ্ছে যে ওরা নাম টাম বাদ দিয়ে উর্দি বাদ দিয়ে যান। কিন্তু এটা বোকা ভাবার কোনো কারণ নেই সাধারণ মানুষকে। ওই ছবি আমাদের কাছে আছে, আরজিকরের ঘটনার সময় মীনাক্ষী মুখার্জিকে যে পুরুষ পুলিশ আক্রমণ করেছিলেন, শারীরিক হেনস্থা করেছিলেন, তার ছবি, তার নাম ইত্যাদি সহ আমরা কিন্তু কমপ্লেন করেছি। কমপ্লেনের কি ফল আসছে আমরা দেখব। যদি ফল না আসে, বাকি যারা আছেন তাদেরও ছবি আমাদের কাছে আছে, ছবি তথ্য প্রমাণ সহ আমরা আবার কমপ্লেন করব। তারা যে শান্তিতে গরিব মানুষের চোখের জল যারা ফেলেছেন, তিলোত্তমাকে ওই নির্যাতনের মুখে যারা নিয়ে এসছেন, তারা যে শান্তিতে জীবন কাটাবেন এটা ভাবার কোনো কারণ নেই। শেষ প্রশ্ন করছি, বইমেলা সকলের জন্য বিভিন্ন বই বুক স্টল আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে যুবশক্তি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, জাগো বাংলা স্টল রয়েছে, কিন্তু জাগো বাংলা স্টলের বাইরে এত কোনো পুলিশি নিরাপত্তা কিংবা এতখানি জায়গা নিয়ে পুলিশের ঘেরাটোপটা সরিয়ে দিলে আপনার ওই রান্নাঘরে রাখা কর্পূরটা আগে উবে যাবে না তৃণমূলটা আগে পাড়া থেকে উবে যাবে, এইটা খুব গ্যারান্টি দিয়ে বলা যায় না। ফলে পুলিশের ঘেরাটোপের মধ্যে থেকে এই নেতা গুলি খাচ্ছেন, ওই নেতা গুলি খাচ্ছেন, এ ওকে মারতে চলে যাচ্ছেন, পুলিশের ঘেরাটোপ সরিয়ে নিলে তো সাধারণ মানুষ শুধু সামনে গিয়ে দাঁড়াবেন, তাতে তৃণমূল নেতাদের ভয় পালাতে হবে। ফলে পুলিশের ঘেরাটোপ দিয়ে আরও যতদিন রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা সেটাই করছেন। কখনোই প্রয়োজন হয় না। আপনি দেখবেন না তৃণমূলের নেতারা বা বিজেপির নেতারা, কেউ রাজ্য পুলিশ কেউ কেন্দ্রীয় পুলিশ, এত ফোর্স নিয়ে ঘোরেন। সাধারণ মানুষের সাথে যদি এতই তাদের ভালো যোগাযোগ থাকে, তাহলে এত পুলিশ ফোর্সের ঘেরাটোপে কেন থাকতে হয় সেটা আমাদেরও প্রশ্ন। 14ই আগস্ট ফোর্স রাখা হয়নি ইচ্ছাকৃতভাবে, ভাঙচুরটা করে হয়তো কিছু তথ্য প্রমাণ লোপাট করার কথা ছিল, যে কারণে ওই দিন ফোর্স ওখান থেকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু সিবিআই ওই দিন ওখানে কে ডিউটি অফিসার ছিলেন, ওই দিন ওখানে কোন কোন কনস্টেবলদের থাকার কথা ছিল, তাদের তো কাউকে জেরা করলো না। সিবিআই তো এটা জেরা করলো না যে একজন মহিলা পুলিশ অফিসার যে আমাদেরকে ছবিতে দেখালেন যে অমুক লোক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পরের দিন জানা গেল না ও আসলে তৃণমূলের নেতা, জুনিয়র ডাক্তার। সেই ভদ্রমহিলা যিনি প্রেস কনফারেন্স করলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে ভুল বোঝালেন, সরকারি অফিসার, তাকে তো সিবিআই জিজ্ঞাসাবাদ করলো না। ফলে এই ধরনের সেটিংয়ের রাজনীতি মানুষ যখন বুঝে যাচ্ছে এবং পাল্টা লড়াইয়ের দিকে যাচ্ছে, ফলে মানুষের হাত থেকে নিজে বাঁচার জন্যে আর কি, জনরোষ থেকে নিজেদের বাঁচার জন্যে এদেরকে সবাইকে পুলিশ, ওই সিআইএসএফ অমুক তমুক তাদের ঘেরাটোপে থাকতে হচ্ছে, উপায় নেই। বাংলা থেকে যতজন পদ্মশ্রী পেলেন তাদেরকে নিয়ে সিপিএম তরফ থেকে কি বক্তব্য রয়েছে? কারণ কুণাল ঘোষ বলেছেন যে পদ্মশ্রী কখনো কখনো পদ্মবিশ্রী হয়ে যায়, কার্তিক মহারাজকে নিয়ে তিনি বলেছেন। হ্যাঁ, দাঙ্গায় যারা উস্কানি দিয়েছেন তাদের সরকারি পুরস্কার দেওয়ার রীতি বিজেপি চালু করেছে। তৃণমূলও এইরকম রীতি রাজ্যের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে চালু করেছে। যারা তৃণমূলের বশংমত হয়েছেন, যে কোনো হয় নয় ইস্যুতে, মানে ভুল ইস্যুতেও তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছেন, এইটে যে কার্তিক মহারাজ এবং যে হুমায়ুন কবির একই সাথে লোকসভা নির্বাচনের সময় হাতে হাত মিলিয়ে উস্কানি করে মানুষকে ভাগ করার চেষ্টা করলেন ধর্মের নামে, জাতের নামে, পোশাকের নামে, তাদের কেউ একজন পুরস্কার পাচ্ছেন, অন্য কাউকেও নিশ্চয়ই তৃণমূল আরও কিছু পুরস্কার দিয়ে দেবে। হুমায়ুন কবিরকে কিছু করতে পারবে না তৃণমূল। হুমায়ুন কবির কিন্তু বলছেন যে মুর্শিদাবাদের কাছে পদ্মশ্রী আসছে, তাতে খুশি তিনি। হ্যাঁ, খুশি তো হবেনি। ওই যে দলবদলু যে বিধায়ক আছেন, তার বাড়িতে এই হুমায়ুন কবির, এই কার্তিক মহারাজ সব একসাথে আনন্দ ফুর্তি করেছেন, তারও ছবি আমরা দেখেছি। সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে তোমার ধর্ম, তোমার জাত, তোমার পোশাক বলে। কিন্তু এই উস্কানি যারা দিচ্ছেন সেই মাতব্বররা ঠিক এক জায়গায় বিয়ে বাড়িতে গিয়ে, নেমন্তন্নে গিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিচ্ছেন, সাধারণ মানুষ মরছে। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে, এই তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধেই আসলে মানুষের কথা বলার অধিকার আরও বাড়াতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।